কলকাতা থেকে প্রায় 200 থেকে 205 কিলোমিটার দূরে অবস্থিত মোহনপুর একটি অজপাড়া গাঁ গ্রাম, যেখানে ঠিকমতো কোনো সুচিকিৎসার ব্যবস্থা নেই। একসময় এখানে একটি হাসপাতাল ছিল, কিন্তু প্রায় 19 বছর ধরে সেটি পড়ে আছে পরিত্যক্ত অবস্থায়। সামান্য অসুস্থ হলেও গ্রামের মানুষকে নৌকায় করে 2 থেকে 2.5 ঘন্টার পথ পাড়ি দিয়ে ভবানীপুর যেতে হয় চিকিৎসার জন্য। অবশেষে সরকার সিদ্ধান্ত নিয়েছে আবারও নতুন করে চালু করা হবে মোহনপুরের সেই পরিত্যক্ত হাসপাতালটি। আর এর দায়িত্ব দেওয়া হয় শহুরে এক ডাক্তার সুনীল সেনকে। ও কাকু, অনেক রাত হয়েছে, একটু জলদি গাড়ি চালাও। এর চেয়ে জোরে গাড়ি আর চালাবো না বাবু, রাস্তা ভালো না। দীর্ঘ 5 থেকে 7 ঘন্টার পথ পাড়ি দিয়ে প্রায় রাত 10টা নাগাদ মোহনপুর স্টেশনে পৌঁছান ডাক্তার সুনীল। সেখান থেকে তিনি ভ্যানে করে রওনা দেন হাসপাতালের উদ্দেশ্যে। কিন্তু এরই মাঝে বেশ কিছুক্ষণ ভ্যান চালিয়ে আসার পর হঠাৎ ভ্যানটি থামিয়ে দিল বৃদ্ধ ভ্যানওয়ালাটি। কি ব্যাপার, তুমি এখানেই ভ্যান থামিয়ে দিলে যে? আমি আর সামনে যাব না বাবু, আপনি এখানেই নেমে পড়ুন। এসব কি বলছো? আর সামনে যাবে না মানেটা কি? বলছি তো, আমি আর সামনে যাব না। ভ্যানওয়ালার কথায় ডাক্তার সুনীল খুবই বিরক্ত হলেন, কিন্তু আর কিছু করার ছিল না, কারণ ভ্যানওয়ালা স্পষ্ট করে জানিয়ে দিয়েছিল যে সে আর একটুও সামনে যাবে না। তাই আর কথা না বাড়িয়ে ভ্যানের ভাড়াটি দিয়ে গ্রামের অন্ধকার রাস্তা ধরে চলতে শুরু করলেন ডাক্তার সুনীল। উফ, কি বিপদেই না পড়লাম। এই পথটারও যেন শেষই নেই, হেঁটেই চলেছে শুধু। আর কতটা পথ যে যেতে হবে তাও তো জানি না। কিন্তু এই জনশূন্য পথ দিয়ে হাঁটতে হাঁটতে ডাক্তার সুনীল যখন একটি বটগাছের সামনে এসে পৌঁছালেন, ঠিক তখনই হঠাৎ তিনি দেখতে পেলেন সামনে একজন বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে চাদর মুড়ি দিয়ে। তার হাতে রয়েছে পুরনো একটি লণ্ঠন, যার মৃদু আলোয় চারপাশটা সামান্য আলোকিত হয়ে উঠেছিল। আরে, এই যে একজন বৃদ্ধ মানুষ, এমন সময় যে কারো দেখা পাবো একদম ভাবিনি। বলছি দাদু, হাসপাতালটার কত দূরে? হাসপাতাল? না না, সেখানে একদম যাওয়া যাবে না, একদম না। দাদু, আমি একজন ডাক্তার, শহর থেকে এসেছি তোমাদের এই বন্ধ হয়ে যাওয়া হাসপাতালটি আবার নতুন করে চালু করতে। ও হাসপাতাল কখনো চালু হবে না। ফিরে যাও, যেখান থেকে এসেছো সেখানে ফিরে যাও, এখনই ফিরে যাও, ফিরে যাও। আরে কি বলছো এসব? সেই থেকে শুনছি যত সব পাগল মানুষ। এই সরো সরো, আমি নিজেই খুঁজে নেব হাসপাতালটি। এখন রাত আনুমানিক 12টা কি 12:30, আর এত রাতে গ্রামের পথ দিয়ে একা হেঁটে আসা খুব একটা সহজ ব্যাপার নয়। তবুও হাঁটতে হাঁটতে অবশেষে ডাক্তার সুনীল পৌঁছে গেলেন হাসপাতালটির সামনে। একদম পুরনো ফাটল ধরা শ্যাওলাযুক্ত হাসপাতালের দেয়ালগুলো যেন কয়েক যুগ ধরে এভাবেই পড়ে রয়েছে। অবশেষে হাসপাতালটি পেলাম, এখন দ্রুত ভেতরে যাই, পা আর চলছে না। এরই মাঝে পেরিয়ে গিয়েছিল প্রায় 2 থেকে 3 ঘন্টা, আর এমনই সময়ে এক পুরনো আবর্জনায় ভরা জরাজীর্ণ ঘরে ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়েছিলেন ডাক্তার সুনীল। পুরো হাসপাতাল জুড়ে ডাক্তার সুনীলই একমাত্র মানুষ ছিলেন, কারণ বাকি নার্স ও অন্য কর্মীদের বাড়ি কাছাকাছি হলেও ডাক্তার সুনীলের বাড়ি শহরে অনেক দূরে হওয়ায় তিনি একদিন আগেই রওনা দিয়েছিলেন মোহনপুর হাসপাতালের উদ্দেশ্যে। ঘরটির ভেতরে এতক্ষণ সবকিছুই স্বাভাবিক ছিল, শুধু নীরবতার মাঝে পুরনো ঘড়িটির টিকটিক শব্দ শোনা যাচ্ছিল। কিন্তু এরই মধ্যে অদ্ভুতভাবে হঠাৎ যেন সরে গেল সুনীলের গায়ের কম্বলটি, আর সঙ্গে সঙ্গেই কোথা থেকে ভেসে এলো এক রহস্যময় চিৎকার। মুহূর্তের সেই আওয়াজে ভেঙে গেল সুনীলের ঘুম। কেমন আওয়াজ ছিল? কেউ কি কোনো বিপদে পড়েছে?
কিন্তু আমি ছাড়া তো এই হাসপাতালে আর কারো থাকার কথা নয়। আর হঠাৎ আমার গায়ে দেওয়া কম্বলটি পুরোটা এভাবে সরে গেল কি করে? সুনীলের কথা শেষ হওয়ার আগেই আবারও সেই অদ্ভুত চিৎকারটি চারদিক কাঁপিয়ে তুলল। শব্দটি এমন যন্ত্রণাময় ছিল যেন কাউকে জোর করে অন্ধকারের মধ্যে আটকে রেখে কষ্ট দেওয়া হচ্ছে। না না, নিশ্চিত কোনো গন্ডগোল আছে, আমাকে এখনই দেখতে হবে, আর দেরি নয়। হাসপাতালের আবর্জনায় ভরা জরাজীর্ণ সেই ঘরের ভেতরে পুরনো একটি টর্চ খুঁজে পেয়েছিল ডাক্তার সুনীল। সেটি হাতে নিয়ে ঘর থেকে বেরিয়ে হাসপাতালের বাইরে সারি সারি কেবিনের সামনে দিয়ে হাঁটতে লাগল সে। না, সব কেবিনেই তো তালা দেওয়া, কিন্তু শব্দটা তাহলে এলো কোথা থেকে? নাকি আমি আসলেই ভুল শুনেছি? ডাক্তার সুনীল যখন দেখল চারপাশের সব কেবিনেই তালা দেওয়া, তখন সে ভেবে নিল হয়তো ভুল কিছু শুনেছিল। কিন্তু ঠিক তখনই হঠাৎ তার চোখ পড়ল সামনের একটি কেবিনের দিকে। সে দেখতে পেল কেবিনের দরজাটি যেন নিজে থেকেই খুলছে, আবার বিকট শব্দে ধড়াম করে বন্ধ হয়ে যাচ্ছে। আরে, সামনে ওই কেবিনটাতে বুঝি কেউ আছে? হ্যাঁ হ্যাঁ, ওই তো, নিশ্চয়ই কেউ আমার সঙ্গে মজা করছে। আমার মনে হচ্ছে সতীশ আজই চলে এসেছে, আর ওই এমনটা করছে আমার সঙ্গে। ও ভাবছি আমি ধরতে পারবো না, দাঁড়া, এখনই দুধ কা দুধ আর জল কা জল হয়ে যাবে। সতীশ সুনীলের ছোটবেলার বন্ধু, আর সে একজন নার্স। আর কাকতালীয় বিষয় হচ্ছে, এবার সরকারের পক্ষ থেকে তার পোস্টিংও হয়েছিল এই মোহনপুর গ্রামেই। তাই সুনীল মনে করেছিল এসব হয়তো সতীশই করছে তাকে ভয় দেখানোর জন্য। এই কথা ভেবেই দ্রুত হাঁটতে হাঁটতে কেবিনের সামনে পৌঁছে যায় সে। তারপর এক মুহূর্তও দেরি না করে সরাসরি কেবিনটির ভিতরে প্রবেশ করে ডাক্তার সুনীল। আর চোখের সামনে সে যে দৃশ্য দেখতে পেল, তাতে যেন তার অন্তরাত্মা পর্যন্ত জল হয়ে গেল। দুটি জীবন্ত নরকঙ্কাল আরেকটি নরকঙ্কালের হাতে ইঞ্জেকশন দিচ্ছে, আর সে ব্যথার যন্ত্রণায় চিৎকার করছে। কি এসব আমি কি দেখছি? ওরে বাবা, এ তো জ্যান্ত নরকঙ্কাল। আর এমন মুহূর্তেই হঠাৎ করেই বন্ধ হয়ে গেল সুনীলের হাতে থাকা পুরনো টর্চটি। রাম 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 রাম, এই সময় লাইটটা বন্ধ হতে হলো। সুনীলের মুখে এ কথা শুনতেই নরকঙ্কালগুলো এবার তার দিকে তাকায় এবং ভয়ঙ্করভাবে গর্জে ওঠে, যেন এখনই সুনীল ডাক্তারের শরীরের সমস্ত রক্ত চুষে খাবে তারা। এসব দেখে সুনীল আর এক মুহূর্তও দেরি না করে জলদি ঘরটি থেকে বাইরে বেরিয়ে আসে। কিন্তু এ কি, বাইরে আসতেই সেখানে সামনের দিক থেকে অসংখ্য নরকঙ্কাল তার দিকে এগিয়ে আসতে থাকে। আর তাদের মুখের সেই ভ্যালো আওয়াজ এতটাই ভয়ঙ্কর ছিল যেন মুহূর্তেই যে কারো হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। এখন আমি কি করব? এই যে নরকঙ্কালগুলো আমার দিকেই আসছে। হায় ভগবান, আমাকে রক্ষা করো আমাকে। না 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 না, আমার বাঁচার আর কোনো উপায় নাই। সুনীল ডাক্তার যেন একদম হার মেনে নিল, তার আর বাঁচার কোনো উপায় ছিল না। একে একে সব নরকঙ্কাল তার প্রায় কাছে চলে এলো, আর এটি দেখে ভয়েতে নিজের চোখ একদম বন্ধ করে ফেলল ডাক্তার সুনীল। কিন্তু এমন সময় ঘটল এক চমৎকার ঘটনা। হঠাৎ একটি আলোর রশ্মি এসে পড়ল সব কঙ্কালের ওপর, আর একে একে উধাও হতে লাগলো সবাই। কিন্তু রয়ে গিয়েছিল শুধুমাত্র একটি কঙ্কাল। সে যেন আজ সুনীলের জীবন না নিয়ে এখান থেকে যাবে না। বাঁচাও বাঁচাও! আর ঠিক এমন সময় আলোর রশ্মির মাঝে দেখা গেল এই সেই বৃদ্ধ যিনি ডাক্তার সুনীলকে আগেই সাবধান করেছিলেন।
কিন্তু তার কথা না শুনে এই বিপর্যয়ের মাঝে এসে পড়েছিল ডাক্তার সুনীল নিজেই। ডাক্তারবাবু, আপনাকে আমি আগে সাবধান করেছিলাম। এ কথা শুনতেই যেন আরও ভয়ঙ্করভাবে গর্জে উঠল কঙ্কালটি। আর সেই বৃদ্ধটি এবার কোনো হুঁশ না পেয়ে তার হাতে থাকা লণ্ঠনটি ছুঁড়ে মারল কঙ্কালটির গায়ে। আর নিমিষেই তার পুরো শরীর জ্বলে উঠল জ্বলন্ত আগুনে। আর কিছুক্ষণ পর সেখানেই সেই জ্বলন্ত আগুনে পুড়ে ছাই হয়ে গেল কঙ্কালটি। দাদু, আজ তোমার জন্য আমি আমার জীবন ফিরে পেলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার জন্য। আর বেশি কথা নয়, জলদি জলদি এই হাসপাতাল ছেড়ে চলে যাও, এখনই চলে যাও। কিন্তু ওরা ওরা কারা ছিল? ওরা ওরা আগুনে জ্বলে যাওয়া আত্মার দলেরা। হ্যাঁ, আজ থেকে 19 বছর আগে এক অজানা ঘটনায় এই হাসপাতালে আগুন লেগে যায়, আর অসংখ্য মানুষ সেই আগুনে পুড়ে মারা যায়। তারপর থেকে রাত বিরেতে তাদের আত্মাগুলো এই হাসপাতালেই ঘুরে বেড়ায়। কি বলছো কি দাদু? আর কোনো কথা নয়, জলদি চলে যাও এখান থেকে, ওরা আবার ফিরে আসতে পারে। আবার এই হাসপাতাল কোনোদিন চালু হবে না, এটি পরিত্যক্ত। হ্যাঁ হ্যাঁ, পরিত্যক্ত হাসপাতাল। একদম ঠিক কথা। আজ দিয়ে অনেক বছর পেরিয়ে গিয়েছে, কিন্তু তারপরও মোহনপুরের সেই হাসপাতালটি আর কখনো চালু হয়নি। আজও সেটি নিঃশব্দে দাঁড়িয়ে আছে, পরিত্যক্ত অবস্থায়, সময়ের সাক্ষী হয়ে। রাত আনুমানিক 8:30 কি 8:45 নাগাদ ঘুটঘুটে অন্ধকার রাস্তা ধরে সরকারি কবরস্থানের দিকে গরুর গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে গফুর মিয়া। শুনশান নীরবতার মাঝে কেবল শোনা যাচ্ছে গরুর ঘণ্টার টুংটাং শব্দ আর চাকার ঘর্ষণে মাটি থেকে উৎপন্ন কটকট আওয়াজ। সেই আওয়াজই যেন ভেঙে দিয়ে যাচ্ছে রাতের শুনশান নীরবতাকে। গফুর মিয়ার মুখটা ভীষণ গম্ভীর, কারণ আজও গ্রামের আরেকটি অস্বাভাবিক মৃত্যুর দাফনের দায়িত্ব নিয়েছেন তিনি। গত কয়েক সপ্তাহ ধরেই কোনো এক অজানা কারণে রসুলপুর গ্রামের মধ্যে ঘটে চলেছে অস্বাভাবিক মৃত্যু। আকস্মিক এই মৃত্যুর রহস্য যেন কিছুতেই উন্মোচন করতে পারছেন না গ্রামের মাতব্বর আফজাল হোসেনও। গ্রামের উপর যে কোন গজব নাজিল হলো একমাত্র আল্লাহ জানেন। এভাবে আর কতদিন চলবে মাবুদ? ইয়া আল্লাহ, আপনি আমাদের এই গজব থেকে রক্ষা করুন। সামনের দিকে যত এগোচ্ছেন ততই যেন শরীর শিউরে উঠছে আর অস্বস্তি লাগছে গফুর মিয়ার। গরুর গাড়ি চালাতে চালাতেই স্বভাবগতভাবে বারবার গাড়ির পিছনের দিকে চোখ যাচ্ছে তার। হঠাৎ করেই গাড়ির পেছনে সাদা কাপড়ে মোড়ানো নিথর হয়ে পড়ে থাকা লাশটা যেন কিঞ্চিত নড়ে উঠল বলে মনে হলো গফুর মিয়ার। লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ। ওরে বাবারে, লাশটা কি সত্যি সত্যি নড়ে উঠল নাকি আমার মনের ভুল? না 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 বাবা, আমি আর ওদিকে তাকাবো না। মনের ভুল ভেবে সেদিক থেকে মনোযোগ সরিয়ে সামনের দিকে তাকিয়ে গাড়ি চালাতে লাগলো সে। এমন সময় হঠাৎ করে আকাশ ফেটে পড়ার মতো বিকট মেঘের গর্জন হলো, আর পর মুহূর্তেই ঝমঝমিয়ে নেমে এলো বৃষ্টি। মুহূর্তের মধ্যেই কাঁচা রাস্তা ভিজে গিয়ে কাদায় কাদায় পিচ্ছিল হয়ে উঠল চারপাশ। গরুর গাড়ির চাকা
কাদায় হড়কে যেতে লাগলো বারবার, যার কারণে হাতের মুঠোয় গরুর রশিটা শক্ত করে ধরে রাখলেন গফুর মিয়া। ধীরে ধীরে যা যা, ধীরে যা ধীরে যা, এই বৃষ্টিটাও আসার আর সময় পেল না। আরে সাবধানে পা ফেলা, দেখিস আবার কাদায় আটকে যাস না যেন। বিদ্যুতের ঝলকে 1 সেকেন্ডের জন্য আলোকিত হয়ে উঠল চারিদিক। সেই ক্ষণিক আলোয় গফুর মিয়ার চোখ আবার চলে গেল গাড়ির পিছনের দিকে। লাশের ওপর চোখ পড়তেই যেন নিঃশ্বাস আটকে গিয়ে হৃদস্পন্দন থেমে যেতে লাগলো তার। সে লক্ষ্য করল গরুর গাড়ির ভেতরে ধীরে ধীরে উঠে বসছে সাদা কাপড়ে মোড়ানো নিথর দেহটা। ইয়া আল্লাহ, আজ এসব কি হচ্ছে আমার সাথে? গতকাল করিম যে কথা বলল সেটাই ঠিক ছিল। এই লাশ নিয়ে আসাটাই কি তবে আমার জীবনের কাল হয়ে দাঁড়ালো? পর মুহূর্তে আবারও একটা বজ্রপাত পড়তেই বিকট শব্দে কেঁপে উঠল আকাশ। সাদা ঝলসানো আলোয় এক মুহূর্তের জন্য স্পষ্ট হতেই কাঁপতে কাঁপতে সেদিকে তাকালো গফুর মিয়া। কিন্তু আশ্চর্য, ঠিকঠাকভাবে আগের মতোই গাড়ির ভেতরে নিথর হয়ে পড়ে আছে লাশটা, যেন খানিক আগে কিছুই ঘটেনি। যা দেখা মাত্রই বুকের ভেতরে জমে থাকা আতঙ্কটা সামান্য হলেও নেমে গেল তার। আলহামদুলিল্লাহ, সবাই ঠিকঠাকই আছে। করিম মিয়ার কথাগুলো মনের মধ্যে এমনভাবে গেঁথে গেছে যে মনের ভুলে ভুলভাল দেখতে শুরু করেছিলাম। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সামনের দিকে আবারও এগিয়ে যেতে লাগলো সে। গ্রামের উত্তর দিকে মাতব্বর আফজাল হোসেনের বাবা মোজাম্মেল হোসেনের স্থাপন করা প্রাইমারি স্কুলটির পরেই একটা মাদ্রাসা আছে। সেই মাদ্রাসা পেরিয়ে আরও 100 গজ রাস্তা পরেই পাওয়া যায় কবরস্থানটি। স্কুলটির কাছাকাছি আসতেই অদ্ভুতভাবে গায়ে কাঁটা দিয়ে উঠল গফুর মিয়ার। হঠাৎ করেই গরু দুটো কেমন যেন মাথা নাড়তে লাগলো। অস্থিরভাবে যেন সামনে কিছু একটা দেখতে পাচ্ছে তারা, যা মানুষের চোখে ধরা পড়ছে না। তোদের আবার কি হলো? রাত অনেক হয়েছে, আর দেরি করিস না, চল চল বলছি। ভাই, আমার একটু নিয়ে যাবেন? অনেকক্ষণ ধরেই দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজছে, একটু নিয়ে যান না। এমন শুনশান রাস্তায় কণ্ঠটা কানে বাজতেই ধক করে উঠল গফুর মিয়ার বুকের ভেতরটা। পাশে তাকাতেই সে লক্ষ্য করল চাদর দিয়ে আপাদ মস্তক ঢেকে তার সামনে দাঁড়িয়ে আছে একজন মানুষ। কিন্তু আপনি আপনি কে? আর এই শুনশান রাস্তায় আপনি করছেনই বা কি? আমি ওই সামনের মাদ্রাসায় যাব, বৃষ্টির কারণে এখানে দাঁড়িয়ে আছি। আমার একটু ওই মাদ্রাসায় পৌঁছে দিন না। লোকটির মুখে এমন কথা শুনেই বিরক্তি লাগলো গফুর মিয়ার। মাত্র কয়েক কদম পথ হেঁটে গেলেই মাদ্রাসাটি পাওয়া যাবে, অথচ এই সামান্য দূরত্ব হেঁটে যেতে পারছে না সে। বিরক্ত হলেও লোকটিকে না শব্দটা বলতে পারল না সে। মাত্র কয়েক কদম হাঁটলেই তো মাদ্রাসাটি পেয়ে যাবেন, এতটুকুর জন্য আবার গাড়িতে উঠতে হবে? আচ্ছা ঠিক আছে, উঠে পড়ুন। ধীরে ধীরে গরুর গাড়িতে উঠে লাশের একদম কাছাকাছি গিয়ে এক কোণে বসে পড়ল রহিম। রহিম উঠে বসতেই আবারও কাদামাখা রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে যেতে শুরু করলো গফুর মিয়া। গরুর ঘন্টা টুংটাং শব্দ করে যতই সামনের দিকে এগিয়ে যাচ্ছে ততই বুকের ভেতরে এক অন্যরকম অস্বস্তি বোধ হচ্ছে তার।
হঠাৎ করেই গাড়ির ভেতর থেকে ভেসে এলো অদ্ভুত এক ঘর ঘর শব্দ, যেন কারো গলা ছিঁড়ে বেরিয়ে আসছে শব্দটা। কি ব্যাপার? এটা কিসের শব্দ ভেসে আসছে? আশেপাশে তো আর কেউ নেই। তাহলে তাহলে এই শব্দটা কোত্থেকে আসছে? অদ্ভুত ভয়ঙ্কর সেই শব্দ কানে যেতে পিছন দিকে তাকালো গফুর মিয়া। পিছন দিকে তাকাতেই চোখের সামনে যা দেখল তা দেখে যেন হাড় হিম করা আতঙ্কে হক চকিয়ে দাঁড়িয়ে রইল সে। কয়েক সেকেন্ড আগেও গাড়িতে ওঠা মানুষটি যেন আর মানুষ নেই, সে পরিণত হয়েছে এক ভয়ঙ্কর পশুতে। হিংস্র থাবা দিয়ে গাড়িতে রাখা লাশের শরীর এবং হাড় ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে সেই পশুটি। লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ। হায় হায় আল্লাহ আল্লাহ, এ কি দৃশ্য দেখলাম আমি! আল্লাহ আল্লাহ রহম করো, আল্লাহ আল্লাহ রহম করো। মট মট করে হাড় চিবিয়ে খাওয়ার শব্দ শুনতে শুনতেই দিশেহারা হয়ে পড়ল গফুর মিয়া। আর এক মুহূর্তও গাড়িতে বসে থাকতে না পেরে গাড়ি থেকে নেমে দৌড়তে শুরু করলো সে। প্রাণপণ চেষ্টা করেও দৌড়তে পারল না গফুর মিয়া, কারণ সেই পশুটি গাড়ি থেকে নেমে এসে শক্ত করে চেপে ধরেছে তার পা। গফুর মিয়ার পা এমনভাবে চেপে ধরেছে যে তার বারবারই মনে হচ্ছে কোনো পিচ্ছিল কিছু একটা লেপ্টে আছে তার পায়ে। ছাড় ছাড় বলছি, ছাড়, শিগগিরই আমার পা ছেড়ে দে, নইলে কিন্তু আতুল কুরসি পাঠ করা শুরু করব। ছাড় ছাড় বলছি। তোরে ছেড়ে দিলাম, কিন্তু মনে রাখিস আমার সামনে যদি আবার পড়িস তবে তোর আর নিস্তার নেই। তাৎক্ষণিকভাবে গফুর মিয়ার পা ছেড়ে দিল পশুটি। আর পা ছেড়ে দিতে কালেমা শাহাদাত পড়তে পড়তে এক দৌড়ে কবরস্থানের ভেতরে গিয়ে দাঁড়ালো গফুর মিয়া। খানিকক্ষণ দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে জোরে জোরে শ্বাস নিতে থাকলো সে। কিন্তু সেই স্থিরতা যেন খুব বেশি সময় স্থায়ী হলো না গফুর মিয়ার জীবনে। কবরস্থানের নিস্তব্ধতা যেন হঠাৎ ভেঙে গেল অদৃশ্য কিন্তু ভয়ঙ্কর এক পদধ্বনিতে। পারবি না তো আমার হাত থেকে বাঁচতে? এবার এবার কোথায় যাবি গফুর? কালো পশুর কণ্ঠে ভয়ঙ্কর ধ্বনি কানে বাজতেই ধক করে উঠল গফুর মিয়ার বুকের ভেতরটা। সে বুঝে গেল এখন আর দৌড় দিয়ে বা পালিয়ে কোনো লাভ নেই, কেবল একমাত্র তার ঈমান আর আল্লাহর রহমতে আর তার সাহসী পারে তাকে রক্ষা করতে। আর তাই তো আতঙ্ক আর ভয়ের মধ্যেও কালো পশুকে নিয়ন্ত্রণ করতে করতে সে কালেমা শাহাদাত পাঠ করতে শুরু করলো। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হায় আল্লাহ, হায় আল্লাহ, এ কি হচ্ছে আমার সাথে? রক্ষা করো, রক্ষা করো আমাকে মাবুদ। বাঁচবি না, তুই কিছুতেই আজ আমার হাত থেকে বাঁচতে পারবি না। কিন্তু কালেমা শাহাদাত পাঠ করেও যেন শেষ রক্ষা হলো না তার। সেই কালো পশুটি মুহূর্তের মধ্যেই ঝাঁপিয়ে পড়ল তার ওপর। কালো পশুটির সেই ভয়ঙ্কর আক্রমণে শরীরের সমস্ত শক্তি যেন ম্লান হয়ে গেল গফুর মিয়ার। সে কোনো কিছু বুঝে ওঠার আগেই তাকে মাটিতে ফেলে দিয়ে তার বুকের ওপর উঠে বসে ছপ ছপ করে খেতে লাগলো কালো পশুটি। রক্ত খাবো, রক্ত। শুনশান নীরবতার মাঝে রক্ত খাওয়া আর হাড়গোড় চিবিয়ে খাওয়ার সেই শব্দ বিকট আওয়াজ হয়ে প্রতিধ্বনিত হয়ে ফিরছিল পুরো কবরস্থান জুড়ে।
মিনিট কয়েক বাদেই কবরস্থানের মাটিতে ছড়িয়ে পড়ল গফুরের রক্তাক্ত দেহ আর হাড়গোড়। নিঃশব্দ রাতের ভয়ঙ্কর নীরবতার মধ্যে পশুটির বিকট হাসি এমনভাবে ছড়িয়ে পড়ল যেন মাটিতে ফেলে রাখা এই দেহই একমাত্র সাক্ষী হয়ে রইল তার ভয়াবহ মৃত্যুর। ভোরবেলা ফজরের নামাজ শেষে মুসল্লিরা রাস্তা দিয়ে হেঁটে যে যার বাড়ির দিকে যাচ্ছিল। এমন সময় করিম ছুটে এসে মোজাম্মেল হোসেনের কাছে খবর দিল কবরস্থানের সামনে গফুর মিয়ার গাড়িটা উল্টে পড়ে আছে। সেখানে গিয়ে উপস্থিত হলো করিম, মোজাম্মেল হোসেন ও কিছু গ্রামবাসী। কবরস্থানের সামনে এসে দাঁড়াতেই থমকে গেল তারা সকলেই, কারণ চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে সদ্য খাওয়া কিছু হাড়গোড় আর উল্টে যাওয়া গফুর মিয়ার গরুর গাড়ি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ আল্লাহ, এ কেমন করুণ মৃত্যু দিলে তুমি। সেদিন আমি কত করে বললাম, গফুর ভাই এত সাহস দেখিও না, গ্রামের মধ্যে আকস্মিক এই মৃত্যু কোনো ভালো লক্ষণ দিচ্ছে না। শুনল না আমার কথা। গ্রামের সবাই থমকে দাঁড়িয়ে কেবল ঘটনার স্থলটিকেই লক্ষ্য করে চলেছে, কিন্তু কেউই কিছু বলছে না। উল্টে থাকা গরুর গাড়ি, চারপাশে ছড়িয়ে থাকা হাড়গোড় এবং ভয়ঙ্কর নীরবতা সব মিলিয়ে যেন আরো বেশি আতঙ্ক ছড়িয়ে পড়ল পুরো গ্রাম জুড়ে। কেউ ঠিক বুঝে উঠতে পারছে না এই অপ্রাকৃতিক মৃত্যু কেন ঘটল, এতে কার হাত আছে, কিংবা গত কয়েক সপ্তাহ ধরে ঘটে যাওয়া এমন অদ্ভুত ঘটনাগুলো কেনই বা ঘটছে। গ্রামবাসীদের পাশাপাশি বিস্ময় আর চিন্তা মিশে গিয়েছে গ্রামের মাতব্বর মোজাম্মেল হোসেনের মনেও।